সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন সিএসআরএম মুক্তবাক অনুষ্ঠানে। আজকের মতো আপনাদের সাথে রয়েছে রহমান রাশেদ। আয়োজনের শুরুতে দিনের প্রধান শিরোনামগুলো আপনাদের জন্য। সীমিত ছাড়ে অশনি সংকেত, করোনায় দেশে একদিনে সর্বোচ্চ প্রাণহানি আর আক্রান্তের সংখ্যা। এটা আমরা বলতে পারি অন্য দেশের তুলনায় বাংলাদেশ অনেক ভালো আছে। ছুটি বাড়ছে আরও 14 দিন, কর্মব্যস্ত মানুষের সরব ঢাকা, শপিং মলে স্বাস্থ্যবিধি মানার নির্দেশ। দেশের করোনা জিনোমের সাথে ইউরোপের ভাইরাসের মিল, জিন বিশ্লেষণে কমিটি গঠনের পরামর্শ। করোনায় ভঙ্গুর বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থা, আগামী 6 মাস প্রতিদিন 6,000 শিশুর মৃত্যুর আশঙ্কা। স্বাগত জানাচ্ছি সিএসআরএম মুক্তবাক্যে। সর্বোচ্চ মৃত্যু এবং শনাক্তের সংখ্যা দেখল বুধবার বাংলাদেশ। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে করোনা শনাক্তের পর এই দিন স্বাস্থ্য অধিদপ্তর অনলাইন ব্রিফিং করেছে দুপুরবেলা। নিয়মিত যে ব্রিফিং আমরা দেখে থাকি প্রতিদিন, তাতে করে গত 24 ঘন্টায় দেখা গেছে 1162 জন শনাক্ত করেছে, যা অতীতের সব রেকর্ড ছেড়ে নতুন রেকর্ড স্থাপন করলো। সেই সাথে একই দিনে সর্বোচ্চ সংখ্যক মৃতের সংখ্যাও আমরা দেখলাম, একই দিনে 19 জন। গত 1 মাস আগে 15 জন ছিল সর্বোচ্চ তালিকায়, যেটা কিনা ছাড়িয়ে যাচ্ছে ঠিক সেই সময় যখন কিনা সামনে ঈদ এবং লকডাউনের শিথিলতাও দেখা যাচ্ছে। এ নিয়ে তর্ক বিতর্কও রয়েছে, আলোচনা সমালোচনাও রয়েছে। আমরা সেই বিষয়টিকে কেন্দ্র করে আমাদের আজকের আলোচনার টেবিলে বসেছি এবং আয়োজনকে সাজিয়ে তোলার চেষ্টা করব। আমাদের সাথে বিজ্ঞ অতিথি রয়েছেন 3 জন। পরিচয় পর্ব সেরে নিতে চাই। আজকে আমাদের সাথে 3 জন তাদের গুরুত্বপূর্ণ সময় দিতে সম্মত হয়েছেন। তারা বাসভবন থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। আজকে আমাদের সাথে রয়েছেন জনাব নাইমুল ইসলাম খান, সম্পাদক দৈনিক আমাদের নতুন সময়। আমাদের সাথে সেই সাথে যুক্ত হয়েছেন জনাব গোলাম মুর্তজা, সিনিয়র সাংবাদিক, এবং সেই সাথে আরও একজন রয়েছেন বিজ্ঞ অতিথি, রয়েছেন জনাব সুপন রায়, সিনিয়র সাংবাদিক। আপনাদের 3 জনকেই স্বাগত জানাচ্ছি। রহমান রাশেদ বলছি, আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা। আমরা যে বাস্তবতা, যে শুরুতেই যে কথাগুলো বলছিলাম ব্রিফিংয়ের, সেই সাথে সাথে ঢাকার কথা যদি বলি, যে মানুষের ব্যস্ততা বাড়ছে, অনেক অফিস আদালত খুলে গেছে, ধারণা করা হচ্ছে যে হোম অফিস থেকে অনেকেই লকডাউন ভেঙে অফিসে যাত্রা করতে চাচ্ছেন। সেই সাথে সাথে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের, তার বক্তব্য যেমন রয়েছে সারাদিনে, সেই সাথে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি স্বাস্থ্যবিধি মেনে শপিং মলগুলো চালানোর ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের হাতে একটা রিপোর্ট আছে, একটু দেখে আসি, আলোচনায় যাচ্ছি তারপরে। সীমিত আকারে দোকানপাট খোলার পর থেকেই রাজধানী ঢাকা ফিরতে শুরু করেছে তার পুরনো রূপে। আর তাই তো সাধারণ ছুটির 49তম দিনে চাপ বেড়েছে রাজধানীর রাস্তাঘাটে। যাত্রীবাহী বাস ছাড়া ঢাকার রাস্তায় চলছে সব ধরনের যানবাহন। এখন ভাই ভয় লাগলে তো করার কিছু নাই, কারণ 1 মাস ধরে বসে আছি প্রায়, এখন বাধ্য হয়ে রাস্তায় নামছি। আমার আগে তো লোক বাড়ছে, বর্তমানে আমরা করোনার পরে থেকে নতুন করে আমরা বাইরেছি। প্রতিদিনের মতো কমলাপুর থেকে পার্সেল ট্রেন ছেড়ে যাচ্ছে দেশের বিভিন্ন গন্তব্যে। তবে এখনও যাত্রীবাহী ট্রেন চলাচলের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন রেলমন্ত্রী। যাত্রী পরিবহনটা শুধু বন্ধ আছে, এটা যখনই সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে যে আমরা গণপরিবহন আবার চালু করব, আমরা তখন থেকেই ট্রেন চালানোর জন্য প্রস্তুত আছি। জীবনের পাশাপাশি জীবিকার প্রয়োজনে কিছু কিছু বিষয় শিথিল করার সিদ্ধান্ত সঠিক বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। জীবিকা চাকা সচল রাখতে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সাধারণ ছুটি কিছু কিছু ক্ষেত্রে শিথিল করেছেন। প্রধানমন্ত্রী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে চতুর্থ দিনের মতো রাজধানীর বিভিন্ন এলাকায় খোলা হয়েছে বিপণী বিতান। আগের মতো ভিড় না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে দেখা মিলেছে কিছু ক্রেতার। তবে অধিকাংশ জায়গাতেই দেখা মেলেনি সুরক্ষা নিশ্চিতের বিষয়টি। দোকানপাট খোলার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী। দোকানপাট খুলতে হবে, সবই চা লাগতে হবে, কিন্তু কোনো অবস্থাতেই যেন আমরা স্বাস্থ্যবিধিটার লঙ্ঘন না করি। এক্ষেত্রে আমরা প্রতিবেদন দেখেছিলাম। আলোচনায় চলে যেতে চাই। জনাব নাইমুল ইসলাম খান, আপনার কাছে শুরু করতে চাই আলোচনা। একটা দৈনিকের হেডলাইন আজকে করা হয়েছিল, মন্তব্য সূচক হেডলাইন ছিল যে সুরক্ষা লকডাউনে।
আমি ঠিক এই মন্তব্যসূচক যে শিরোনাম করেছে পত্রিকাটি সেই প্রশ্নটি রাখতে চাই যে লকডাউনই কি তাহলে সুরক্ষা? কেননা স্বাস্থ্য অধিদপ্তরের যে ব্রিফিং বলছে খুব একটা ভালো সংবাদ কিন্তু আমরা পাচ্ছি না। এখন এটা কিন্তু আমরা বাংলাদেশেই এই সংকটে এই দ্বন্দ্ব আমরা বেস্ট অফ দি সাকসেসফুল কেস স্টাডিগুলি সাউথ কোরিয়া, জার্মানি, তাদের আমরা প্রশংসা করি, তারাও কিন্তু চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এখন এক্সট্রিম সিদ্ধান্ত হইতে পারে। এক, মানুষের জীবন এত মূল্যবান যে আমরা একটি জীবনও যেন অতিরিক্ত হারাতে না হয়, এই জন্য আমরা লকডাউনে থাকবো। আর বাইরে বলে রাখি, আমাদের দেশ কখনোই লকডাউন হয়, এটা আমরা মানে 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 আলোচনা বা বিতর্কের জন্য বলি লকডাউন শিথিল হয়েছে। তো আমার প্রশ্ন, লকডাউনটা করা হয়েছিল কবে? আমাদের ছুটি ঘোষণা করা হচ্ছে। ছুটি আর লকডাউন এটা আকাশ পাতাল পার্থক্য, এসেন্সেই পার্থক্য। তো আমরা অনেক সময় আলোচনা করাতে ডিফিকাল্টিতে পড়ে যাই যে আমরা যে প্রেমিসটাতে কথা বলি, যে ইস্যুটা নিয়ে কথা বলি, এই ইস্যুটার আবার অস্তিত্বও থাকে না কখন। সো আমরা লকডাউন যেখানে করেই নাই সেখানে আমরা লকডাউনের শিথিলতার প্রশ্ন আসে থেকে। তো আমি যেটা দেখছি যে আমাদের একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হয়। এটা কিন্তু আমাদের বলতে শুধু বাংলাদেশ না, এটা ব্রিটেন হোক, আমেরিকা হোক, ইটালি হোক আর চায়না হোক, এটা পলিটিক্যাল ডিসিশন। পলিটিক্যাল ডিসিশনে এই জন্য যেতে হয় যে আপনি যদি কেবল ইমিউনোলজিস্টদের, এপিডেমিওলজিস্টদেরকে জিজ্ঞেস করেন, ডাক্তারদেরকে জিজ্ঞেস করেন, তারা জীবনের নিরাপত্তার স্বার্থে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এটাকে ধারণ করতে পারবে না যদি লোকজন এর চাইতে বেশি অসুস্থ। আপনি যদি অর্থনীতিবিদ, ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসা করেন যে আমাদের ব্যবসা করবে না, আমি কিন্তু মনে করি ব্যক্তিগতভাবে যে আমরা যদি 100% লকডাউনে যাই, বাংলাদেশের মানুষ কৃষি উৎপাদনটা যদি চালাতে পারে, গ্রাম যদি ওপেন থাকে, আমরা সারা বছর খেয়ে থাকতে পারবো। আমাদের জামা কাপড় 2-1 বছর না কিনলেও চলবে, বা আমরা নিজেদের কাপড় নিজেরা উৎপাদন করি। জনাব নাইমুল ইসলাম, বাংলাদেশের মতো দেশে 100% লকডাউন করা সম্ভব কিনা কি মনে করেন আপনি? 100% কনফার্ম করা সম্ভব না। এর জন্যই একটা ব্যালেন্সের কথা বলে। এই যে ব্যালেন্সটা, এটা কিন্তু একটা পলিটিক্যাল ডিসিশন। কারণ ব্যবসায়ীরা তার পয়েন্টগুলিকে জোরালো করবে, অন্যদিকে স্বাস্থ্যের সাইডটা, জীবনের সাইডটা আরেকটা দিক জোরালো ভাবে বলবে। তো এখন মাঝখান থেকে রাজনৈতিক ডিসিশনটা নিতে হয় যে আমরা কিভাবে যাব। যেটা আমাদের মনে হয় যে সরকার কিভাবে করছে, কি চিন্তা করছে, এটার কোনো রিফ্লেকশন আমরা পাই না। দিস ইজ ওয়ান অফ আওয়ার প্রবলেম। বিদেশে কিন্তু মোটামুটি ধাপে ধাপে একটা রিফ্লেকশন দেওয়া হয়। আপনি কিন্তু কোনোদিন শুনি নাই যে আমাদের স্ট্র্যাটেজিটা কি সপ্তাহে একদিন আমাদের মানে শীর্ষস্থানীয় কেউ ধাপে ধাপে বলে দিবে। আমাদের ওইরকম আমি কখনো শুনি নাই, আপনারা শুনে থাকলে বলেন। তো আমি এই ফার্স্ট পার্টের কথাটা শেষ করি এই বলে যে আমাদেরকে আসলে সকল পদক্ষেপ নিতে হবে দেখে শুনে বুঝে, ধীরে ধীরে, ধাপে ধাপে। এই কথাটা, এই শব্দ গুচ্ছগুলি আমি নিজে তৈরি করেছি। এটা দেখে শুনে করতে হবে। আমরা পুরোপুরি বন্ধ থেকেও পারবো না, আবার হঠাৎ করে খুলে দেওয়াও আমি মনে করি যে আমাদের অনুচিত কাজ হবে, এবং হয়েছেও কিছু কিছু ক্ষেত্রে। জি, অনেক ধন্যবাদ। আমরা আসবো আপনার কাছে, আপনি নিশ্চয়ই থাকবেন আমাদের সাথে। শুনছেন নিশ্চয়ই জনাব গোলাম মুর্তজা, আশা করি শুনছিলেন। জনাব নাইমুল ইসলাম বলছিলেন যে 100% লকডাউন তো সম্ভব না, তবে সরকারের তরফ থেকে আমরা দেখেছি যে শিথিলতার যে প্রশ্ন, তাতে করে আমরা দেখেছি যে শপিং মলের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা এসেছে। প্রথমে আমরা দেখেছি যে ফ্যাক্টরি খুলে দেওয়ার ব্যাপারে কিছু নির্দেশনা এসেছে। তবে মাঠ পর্যায়ে আমাদের সহকর্মীরাও যা দেখছেন বা আমরাও যা শুনছি যে অনেক প্রতিষ্ঠান তারা লকডাউন বা সাধারণ ছুটি যদি বলে থাকি তারা মানতে আগ্রহী না, বা বাকিদেরকে দেখে তারা এই হোম অফিস থেকেও অনেকে অফিস খুলে দেওয়ার বা ব্যবসা প্রতিষ্ঠান সচল করে দেওয়ার একটা চেষ্টা আমরা লক্ষ্য করছি। সেই ক্ষেত্রে কি উপর থেকে বা সরকারের তরফ থেকে কি আরও কঠিন করে একটা নির্দেশনা আশা করা যায় কিনা, বা এই মুহূর্তে আপনার পর্যবেক্ষণ কি সেটা? ধন্যবাদ আপনাকে। আমি নাইম ভাইয়ের কথা শুনছিলাম।
সেই কথার মধ্যে যেটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে আমরা যে লকডাউন বলছি, আসলে তো বাংলাদেশে লকডাউন ঘোষণা করা হয় নাই, সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তো সেই সাধারণ ছুটিকে আমরা বলছি লকডাউন। তো সাধারণ ছুটি ঘোষণা করে লকডাউন কার্যকর করা যায় না, যেটা বাংলাদেশে করা যায়নি। এখন আপনি প্রশ্ন করেছেন যে বাংলাদেশের মতো দেশে শতভাগ লকডাউন করা যায় কি যায় না, এবং আপনি আরেকটি প্রসঙ্গ বলেছেন যে ব্যবসায়ীরা বা অফিস যারা পরিচালনা করেন তারা এখন অফিস খুলে দিতে চাইছে, ব্যবসা পরিচালনা করতে চাইছে। দেখেন, সাধারণ জনমানুষ বা ব্যবসায়ীরা যা করছেন সেই কাজটি তারা করতে চাইতেই পারেন। বিষয়টি তাদের দিকে নয়, বিষয়টি সিদ্ধান্তটা তাদের থেকে আসবে না। এটি একটা জাতীয় সমস্যা, জাতীয় সংকট, এটি বৈশ্বিক সমস্যা। আমরা যে আলোচনা করছি এখন জাতীয় সমস্যা নিয়ে, জাতীয় সমস্যা, জাতীয় সংকট। সিদ্ধান্তটি নিতে হবে সরকারকে। সিদ্ধান্তের দুটি দিক, একটি দিক মানুষের জীবন, আরেকটি দিক জীবিকা, মানুষ বেঁচে থাকবে কিনা। একটি হচ্ছে মানুষ বেঁচে থাকবে কিনা, আরেকটি হচ্ছে আমার অর্থনীতির চাকা সচল থাকবে কিনা। শতভাগ লকডাউন যদি করা না যায়, শতভাগ ছুটি দিয়ে মানুষকে যদি ঘরে রাখা না যায়, তাহলে কতটুকু ঘরে রাখা সম্ভব ছিল? এই জায়গাটিতে আমাদের করণীয় কি ছিল? আমরা সরকারের জায়গা থেকে বিভিন্ন রকমের কথা শুনেছি, কিন্তু সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা পাইনি। ধরুন এই মুহূর্তের কথা যদি আপনি বলেন, এই মুহূর্তে আপনি দেখেন বলা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ছুটি বা লকডাউন শিথিল করা হচ্ছে। আবার আপনি যদি বাংলাদেশ টেলিভিশন দেখেন, টেলিভিশনে দেখবেন মানুষকে আহ্বান জানানো হচ্ছে, বিজ্ঞাপন দিয়ে আহ্বান জানানো হচ্ছে আপনি ঘরে থাকেন। একটি হচ্ছে সরকারের সিদ্ধান্ত যে কিছু কিছু ক্ষেত্রে শিথিল করা হচ্ছে, আরেকটি হলো জাতীয় টেলিভিশন, সেখানে বিজ্ঞাপন দিয়ে বলা হচ্ছে যে আপনারা ঘরে থাকেন। তাহলে মানুষ কোনটাকে গ্রহণ করবে, মানুষ কোনটা বুঝবে? এটি গেল একটি দিক। এর বাইরে আরেকটি দিক, লকডাউন করা সম্ভব কি সম্ভব না। ধরুন লকডাউনের কি, যদি আপনি কঠিনভাবে লকডাউন করতে চাইতেন, তাহলে আপনি দুই শ্রেণীর মানুষ রাস্তায় বেরিয়েছে। এক শ্রেণীর মানুষ রাস্তায় বেরিয়েছে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সবকিছু আমাদের নিয়ন্ত্রণে আছে, চিন্তার কিছু নাই। অনেক মানুষের মধ্যে যাদের পক্ষে ঘরে থাকা সম্ভব ছিল, তারা বিষয়টি অতটা গুরুত্ব দেয়নি, তারা মনে করেছে আচ্ছা আমি ইচ্ছে করলে বের হতে পারি। আরেকটা অংশ ছিল, যে অংশটি হচ্ছে বাংলাদেশের হয়তো 4 থেকে 5 কোটি, সেটা হচ্ছে দরিদ্র মানুষ, যারা দিন এনে দিন খায়। এই দরিদ্র মানুষদের যদি আপনি ঘরে রাখতে চান, ছুটি দিয়ে হোক, লকডাউন করতে হোক, যেটাই হোক, যদি আপনি তাদেরকে ঘরে রাখতে চান, তাহলে তাদের দৈনিক প্রতিদিনের খাবারের যোগান দেওয়াটা খুব জরুরি ছিল। সরকার যে সাধারণ ছুটি ঘোষণা করলো, মানুষকে ঘরে থাকার আহ্বান জানালো, কিন্তু এই যে 4-5 কোটি মানুষ তারা কি খেয়ে ঘরে থাকবে সেই জায়গাটি নিশ্চিত করা হলো না। এখন আমরা বলছি যে মানুষ ঘরে থাকতে চায় না, এখন আমরা বলছি যে অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য আমাকে কিছু কিছু জিনিস শিথিল করতে হচ্ছে। যে সময় আমরা এই কথা বলছি সেই সময় বাংলাদেশ সর্বোচ্চ ঝুঁকিতে আছে। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃতের সংখ্যা বাড়ছে। একটি কথা বলে রাখি, আক্রান্তের যে সংখ্যা এবং মৃতের যে সংখ্যা, এই সংখ্যাটি বাংলাদেশের যে মোট জনসংখ্যা, সেই জনসংখ্যার তুলনায় আমরা শুরু করেছিলাম 1-150 পরীক্ষা দিয়ে, এখন সেটাকে আমরা 5-6 হাজারে নিতে পেরেছি। কিন্তু বাংলাদেশের মোট জনসংখ্যা টেস্ট করেছে গতকালকে 7200-র মতো হয়েছে। এই সংখ্যাটা অত্যন্ত নগণ্য। অর্থাৎ এই 5-6 হাজার মানুষকে পরীক্ষা করে যে 1000 বা 1100 শনাক্তের যে সংখ্যা পাওয়া যাচ্ছে, এই সংখ্যাটা অত্যন্ত সীমিত। অর্থাৎ এই জায়গাটিতে আমাদের সক্ষমতা একেবারে নেই। আর মারা যাওয়ার যে সংখ্যা, এখনো পৃথিবীর যে চিত্র, সেই তুলনায় বাংলাদেশে মারা যাওয়ার সংখ্যা অনেক কম। সরকার ঘোষিত যে তালিকা, সরকারের ঘোষিতের বাইরের করোনা সিমটম নিয়ে যারা মারা যাচ্ছে, দুটি সংখ্যাকে যদি আমরা এক করি তবুও সেই সংখ্যাটা কম, এটা আমাদের সৌভাগ্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা যে কঠিন সময়ের মধ্যে আছি, সামনের আগামী 2 সপ্তাহ 3 সপ্তাহ যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়, সেই সময়ে আমরা এক ধরনের দ্বিধাবিভক্ত বিজ্ঞান মানে অবৈজ্ঞানিক সিদ্ধান্ত দেখছি, যে সিদ্ধান্তের পেছনে কোনো বিজ্ঞান নাই। আপনি যে সমস্ত দেশের কথা বলবেন যে তারা আস্তে আস্তে শিথিল করছে, সেই সমস্ত দেশকে আপনি দেখবেন তারা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে এক ধরনের বিজ্ঞান ভিত্তিক সিদ্ধান্ত নিয়েছে, এক ধরনের বিশেষজ্ঞদের মতামত ভিত্তিক সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তটা এসেছে রাজনীতিবিদদের মুখ থেকে, কিন্তু সিদ্ধান্তটা বিজ্ঞান ভিত্তিক। আপনি যে কোনো কথা বলেন, আপনি বলছেন
পোশাক শিল্প কেন খুলে দেওয়া হলো? যে ভিয়েতনাম আমাদের পোশাক শিল্পের জায়গা নিয়ে নেবে, কথাটা সত্যি। আরো কিছু দেশ আমাদের পোশাক শিল্পের জায়গা নিয়ে নেবে, কথাটা সত্যি। কিন্তু আপনাকে তো বিবেচনা করতে হবে কোভিড-19 মোকাবেলায় ভিয়েতনাম কি করলো আর আপনি কি করলেন। ভিয়েতনামের যে আমরা আসবো জনাব গোলাম মুর্তজা, আপনি আমাদের সাথে থাকুন। জনাব সুপর্ণা রায় শুনছিলেন আলোচনা, দুজন বিজ্ঞ বক্তা তিনি বলছিলেন, একটু জানাবেন কি আপনার প্রতিক্রিয়া কি এখন পর্যন্ত? যে আমরা শপিং মল খুলে দেওয়ার যে ঘোষণা এসেছে, তবে দেখেছি যে বড় বড় প্রতিষ্ঠান বা বিপণী বিতান তারাও সরে আসছে এই জায়গা থেকে, নিজে থেকেই তারা বলছেন যে তারা খুলবেন না শপিং মল অন্তত ঈদের আগ পর্যন্ত। কিন্তু সেই সাথে যে চিত্র দিন দিন আরো খারাপ আকার ধারণ করছে, তাতে করে আপনি কি বুঝছেন এখন পর্যন্ত করোনা মোকাবেলায় আমাদের অবস্থানটা কি যদি বিশ্বের সাথে তুলনা করি? বিশ্বের সঙ্গে যদি তুলনা করা হয়, যেটা গোলাম মুর্তজা বললেন এটা অ্যাবসলিউটলি রাইট, যে আমাদের সব রকম সংখ্যা পরিসংখ্যান পর্যালোচনা করলে যেটা মনে হয় যে আমাদের মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা দুটোর দিক থেকে কিন্তু আমরা অনেক কম। আমি যদি রেশিও ধরে বলতে পারি যে আমাদের বেশ কম, 1.116। আপনি যদি ফ্রান্সের দিকে তাকান সেটা হলো 15.14, আপনি যদি ইটালির দিকে তাকান 14.06, ইউকেতে 13.38, স্পেনের 10.03, ইরানের 6। আমরা সেই তুলনায় কিন্তু অনেক অনেক ভালো। কিন্তু এইটা কিন্তু আশান্বিত হওয়ার মতো অবস্থা আমাদের নেই। কারণ আমরা যদি আজকের দিনে আলোচনা করি, আমাদের কিন্তু তাকাতে হবে মার্চের 15 তারিখ থেকে। মার্চের 15 তারিখ থেকে প্রথম হলো সংবাদ সম্মেলন করা হয় আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে। ওই সম্মেলনে আমার থাকবার সুযোগ হয়েছিল। আমরা তখন দেখেছিলাম যে আমাদের পলিসি লেভেল থেকে যে কথাগুলো ছড়ানো হচ্ছিল, সোশ্যাল ডিস্টেন্সিং যে কনসেপ্টটা যখন তারা বলছিলেন, তখন ওই রুমেই আমি উপস্থিত ছিলাম এবং গুনে দেখেছি 150-রও বেশি মানুষ ছিল। যে কথা ওনারা বলছেন সেটা তারা বিশ্বাস করছেন না, এবং ওখানে আন্ডারস্ট্যান্ডিং এ আমার মনে হচ্ছে শুরু থেকেই একটা বোঝাপড়ার ঘাটতি ছিল। এবং সেই কারণে যে সিদ্ধান্তগুলো ধাপে ধাপে নেওয়া হয়েছে আসলে ঠেকে ঠেকে শেখার মতো। কিন্তু আমাদের সামনে ছিল চীনের অভিজ্ঞতা, আমাদের সামনে ছিল ভারতের অভিজ্ঞতা, ইটালি, স্পেন, আমেরিকার অভিজ্ঞতা। আমরা সেগুলোকে সুন্দরভাবে আমরা নিতে পারিনি। আমাদের সবচেয়ে বড় ধরনের খামতি ছিল ব্যবস্থাপনার যে একটা সংকট সেটাতে। কিন্তু আজকে সর্বোচ্চ পর্যায়ের আক্রান্ত দিক থেকেও চূড়ান্তে আমার মনে মৃত্যুর দিক থেকেও 19 জনের মতো মারা গেল। এই যে অবস্থা, আমার মনে হয় এখনই সব খুলে দেবার মতো অবস্থা হয়নি। কিন্তু আপনার মনে রাখতে হবে যে আমাদের ইকোনমির যে চেহারাটা, কারণ একদিকে যদি হেলে পড়ে পুরোটাই কিন্তু তাসের ঘরের মতো ভেঙে পড়ার মতো অবস্থা দাঁড়ায়। আমাদের সেই সক্ষমতা আমার আসলে নেই। একটা শ্রেণী বাংলাদেশে আমরা ঘরে ঢুকে আছি, আরেকটা শ্রেণী কিন্তু আমরা বাইরে বেরিয়েছি। আমাদের শুরুতেই সরকার কিন্তু আমাদেরকে সুযোগ দিয়েছিল যে তোমরা বাড়িতে যাও, তোমরা ঘরে ঢুকে যাও। আমরা কি করেছি? আমরা কিন্তু ওই বার্তাটাকে নিয়েছি হলিডের মতো করে। আর এখানে ত্রুটি ছিল, যেটা নাইম ভাই এবং গোলাম মুর্তজা খুব পরিষ্কারভাবে উল্লেখ করেছেন, যেটা হলো আমাদের ছুটি ঘোষণা করা হয়েছে, আমাদের কিন্তু লকডাউন কোথাও ঘোষণা করা হয়নি, অফিসিয়ালি আজ পর্যন্ত না। সেই কারণে আপনি দেখবেন রাস্তায় যখন পুলিশ এবং আর্মি নেমেছে তারা কিন্তু ঠিকঠাক মতো পালন করেছে। তাদের মাথায় ছিল লকডাউন, যেটা আমাদের ইশতিয়াক ভাই আজকে ইশতিয়াক যা তার লেখায় ফেসবুকে কিন্তু উল্লেখ করেছে যে মাথায় ছিল লকডাউন, সেই জন্য তারা কিন্তু চেষ্টা করে গেছে মানুষকে ঘরে রাখার জন্য। আপনি দেখবেন পুলিশের আক্রান্তের সংখ্যা সাংঘাতিক রকম বেশি, 1000-এর উপরে। কিন্তু আমরা সেই বার্তাটুকু ঠিক মতো ছড়াতে পারিনি, যে কারণে মানুষ নিয়েছে হলিডে মুডে। এইখানে কিন্তু বড় ধরনের ত্রুটি জায়গাগুলো আমরা দেখতে পাই। তো আমার মনে হয় এখনই সেই সিদ্ধান্ত নেওয়ার মতো সময় আসেনি। আমরা জানি না কোন বাংলাদেশ জয়ী হবে, কিন্তু আমরা আশাবাদী থাকতে চাই। আমরা সচেতন ঘরের ভিতরে, কিন্তু এটা মনে রাখা দরকার সবার কিন্তু সেই সামর্থ্যটুকু নেই। আমি নিজে ব্যক্তিগতভাবে জেনেছি অসংখ্য মানুষ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, মানে ভীষণ রকম সংকটে আছে, সেগুলোকে অ্যাড্রেস করা যাচ্ছে না। আমাদের যে ত্রাণ দেওয়া হচ্ছে সেগুলো সেই ত্রাণের ডিস্ট্রিবিউশন চ্যানেলে অসংখ্য ছিদ্র জড়িয়ে আছে, সেগুলো ঠিকমতো পৌঁছাচ্ছে না। 50-এর উপরে জনপ্রতিনিধি আপনাকে অ্যারেস্ট করা হয়েছে, আপনাকে বরখাস্ত করেছে, কিন্তু রাজনৈতিকভাবে তাদের কোনো সিদ্ধান্ত আমরা এখনো দেখতে পাইনি। তাদেরকে চূড়ান্ত রকম শাস্তির মুখোমুখি কিন্তু রাজনৈতিকভাবে একজনকে করা হয়েছে, যদি করা হয়ে থাকে আমি জানি না, করা হয়নি বলে আমি জানি। এই হলো আমাদের মোটা দাগের ত্রুটিগুলো। জনাব সুপর্ণা, আমরা তো এর আগেও দেখেছি যে জেলা বা উপজেলা পর্যায়ে লকডাউনের ঘোষণা এসেছে, সেই সাথে আমরা এটাও দেখছি যে সবচেয়ে বেশি বড় যে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, এবং আমরা দেখেছি যে সরকারের তরফ থেকে অনেক দিক নির্দেশনাও এসেছে, কেননা সামনে যেহেতু রমজান শেষে ঈদ আসবে,
সেটা নিয়েই সবচেয়ে বড় চিন্তা যে কিভাবে মানুষকে ঘরে রাখা যায়। আমি এই প্রশ্নটা তিনজনের কাছ থেকে রাখতে চাই এবং উত্তর নিতে চাই। একটা বিরতির সময় হচ্ছে, নিয়ে আসছি, আপনাদের তিনজনের কাছে জানার চেষ্টা করবো। দর্শক, CSR এর মুক্তবাক দেখছেন আপনারা, ছোট একটা বিরতির সময় হচ্ছে, একটু পর ফিরবো, আমাদের সাথেই থাকবেন। আরও একবার স্বাগত জানাচ্ছি, CSR এর মুক্তবাক দেখছেন আপনারা। বিরতির আগে আলোচনায় ছিলাম বিশেষ করে লকডাউনের যে শিথিলতা, এটা নিয়ে যে আলোচনা, সেই আলোচনায় আমরা ছিলাম। জানাব সুপন রায়, আপনি বিরতির আগে কিছু মতামত দিচ্ছিলেন নিজের। লকডাউন এবং সাধারণ ছুটি যে আলোচনা শুরু থেকেই হয়ে আসছে বারবার, যে আমাদের দেশে লকডাউনটা মানা সম্ভব না বা 100% মানা এখন পর্যন্ত সম্ভব হয়নি। তবে কিন্তু আমরা জেলা উপজেলা পর্যায়ে দেখেছি যে বিভিন্ন সময়ে যখন দেখা গেছে যে করোনার শনাক্তের সংখ্যা বেড়ে গেছে বা আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে, তখন কিন্তু প্রশাসনের তরফ থেকে লকডাউন শব্দটি ব্যবহার করা হয়েছে। সুপন রায়, আপনার কাছে আসবো, এই ব্যাপারেই আপনি বক্তব্য দিচ্ছিলেন। স্থানীয়ভাবে আপনি যেটা বলছেন, স্থানীয়ভাবে আমরা বলছি কি জাতীয় পর্যায়ে বার্তাটা একই লাইনে একটা সূত্রে কিন্তু বলা হয়নি। বার্তা ছড়িয়ে দেওয়ার ভিতরে কিন্তু ডিসেমিনেশনের ভিতরে একটা ত্রুটি কিন্তু ছিল। যারা যোগাযোগ নিয়ে পড়াশোনা করেছেন, আমি ইতিহাসের ছাত্র, আমার সাথে ভালো পজিশনে আছেন নাইমুল ভাই, উনি বলতে পারবেন বার্তাটুকু ঠিক মতো দেওয়া হয়নি বলে আমার মনে আছে, যদি আমি রং না হয়ে থাকি। নাম্বার 2, আমরা সারা বাংলাদেশে আমাদের যে অর্থনৈতিক কাঠামো, আমরা কিন্তু আসলেই পরিপূর্ণভাবে লকডাউনে যাওয়ার মতো অবস্থা আমাদের নেই। আমরা যারা সচেতন ভেতরে ঢুকছি, মনে রাখতে হবে তার ভিতরে আমাদের সংকট আছে। কিন্তু যেই মানুষগুলো প্রতিদিন দিন আনে দিন খায়, যার আজকে কাজ হলে টাকা, না হলে নেই, সেই মানুষগুলোর কাছে আপনি তো কোনো অফার নিয়ে যাচ্ছেন না, আপনি দিতেও পারছেন না। আপনি অনেক জায়গায় যেটা বললেন যে স্থানীয় পর্যায়ে আপনি যোগাযোগ করে দেখবেন, যদি আপনি হটলাইন করেন তাহলে দেখবেন যে মানুষের কান্না, কষ্ট, মানুষ না খেয়ে আছে। মানুষ আজকে আমি ব্যক্তিগতভাবে 3 জনের 3টা ঘটনা শুনেছি, রাঙ্গামাটি, পাবনা এবং কুষ্টিয়ায়। সেগুলো বলার মতো না, লিখতে পারি না, মানে কষ্টে ভেঙে যাইব। মানুষের কষ্টটা আপনার বুঝতে কিন্তু আজকে এসি রুমে বসে আপনি যেভাবে ডিসকাশন করছি, ডিসকাশনের চেহারাই পাল্টে যাবে। আমরা সেটাকে টাচ যে কোনো ভাবে করতে হবে আমাদের। আমরা, সরকার কিন্তু চেষ্টা করেছে, আমরা শুরুতেই বলেছি, যখন আমাদের বললো ঘরে ঢুকাতে না, আমরা চলে গেছি কক্সবাজারে পিকনিক করার মুডে। আমাদের পয়সা আছে, আমরা আন্তরিক না। আমরা এখন মার্কেট খুলেছে, আমাদের কি মানে কাপড় চোপড় কেনাটা এতই জরুরি। আমরা দেখেছি মানুষের মানসিকতা, লাইন ধরে কাপড় কিনছে। আপনি চিন্তা করুন সরকার কি করবে সবাইকে নিয়ে। সবাইকে তো এক সূত্রে আনা যাচ্ছে না। কিন্তু এই অসচেতনতা বা এই অসাবধানতা আপনার কাছে কেন মনে হলো? কেন মনে হচ্ছে যে মানুষ এতটাই অসচেতন হয়েছে এই ব্যাপারটাতে? এটা আসলে আমাদের মানসিকতা, আমি জানি না, আমি বিষয় সরাসরি এইটা নিয়ে যারা সমাজবিজ্ঞানী তারা বলতে পারবেন ভালো। আমি ইতিহাসের ছাত্র, সাংবাদিকতা করেছি, যে অভিজ্ঞতাটুকু মাঠ থেকে পাচ্ছি আপনাকে শুধু সেইটুকু বলছি। কেন এই অবস্থা, মানসিক অবস্থা, আসলে সমাজটা প্রচন্ড ভাবে ডিভাইডেড আমার মনে হয়। মানে কারো কেউ মানে লর প্রতি কারো শ্রদ্ধা নেই। এবং আমি আসলে এই বিষয়ে এক্সপার্ট না, আমি মনে হয় আপনি নাইম ভাইকে বললে উনি ভালো ব্যাখ্যা দিতে পারবেন। আমি নাইমুল ইসলাম খান আপনার কাছে যেতে চাই। সুপন রায় বলছিলেন এবং বিরতির আগেও যেই কথাটি নিয়ে আসতে চাচ্ছিলাম, যে উত্তরটা খোঁজার চেষ্টা করছিলাম, যে সরকারের তরফ থেকে কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং সামনে যে বড় চ্যালেঞ্জ, গণমাধ্যমেও যে রিপোর্ট, যে আমরা পত্রিকা পড়ছি, যে সংবাদ দেখছি, যে সামনে ঈদকে ঘিরে মূল সমস্যাটা বা চ্যালেঞ্জটা মনে করা হচ্ছে। আমি যদি ভুল না করি, একটু জানিয়ে রাখি আপনাদের, যে নিশ্চয়ই খেয়াল করেছেন যে সৌদি আরব গতকালকে একটা ঘোষণা দিয়েছে যে চাঁদ রাত থেকে অন্তত 5 দিন পর্যন্ত তারা কারফিউ বজায় রাখবে বা জারি করবে, এরকম একটা ঘোষণা আমরা লক্ষ্য করেছি। বাংলাদেশ যেহেতু মুসলিম প্রধান দেশ, সামনে ঈদকে ঘিরে আপনাদের কি মনে হচ্ছে যে এখন পর্যন্ত যে পরিস্থিতি আমাদের, কিভাবে আসলে মানুষকে ঘরে রাখা সম্ভব বা সচেতনতা বৃদ্ধি করানো সম্ভব? জি, ধন্যবাদ। কথা সূত্র ধরেই বলি, ওনার প্রথম দিকের মেসেজিং এর এই দুর্বল আমাদের প্রচন্ড। এখন মেসেজিং হবে কোথেকে? আপনার যদি কৌশল আপনার নির্ধারিত না হয়, না হয়, মেসেজ তো এই বিচ্ছিন্ন বিপরীতমুখী কনফ্লিক্টিং মেসেজেস আমাদের ভাবে। তো মেসেজিং এর একটা প্রবলেম ছিল। আমাদের এখানে যেটুকু মেসেজিং হয়েছে এটা হচ্ছে সীমিত শুধু স্বাস্থ্য রক্ষার প্রেক্ষাপটে। মানে আপনি কোভিড শনাক্ত হয়েছেন, আপনার জন্য কি করা হচ্ছে ওইটুকু। আমি আপনাকে একটা ছোট্ট কথা বলি, আমার পত্রিকার একজন সিনিয়র সাংবাদিক কোভিড পজিটিভ, আপনারা তাকে বাসায় রেখেই চিকিৎসা করাচ্ছি। এখন তাকে যে একটা এক্সরে করাতে হবে,
আমি এখন পর্যন্ত ঢাকায় এক্সরে করার জায়গা খুঁজে পাচ্ছি না, কারণ কোভিড হাসপাতাল আমাকে বলছে যে আমরা তো আউট পেশেন্ট নেই না, আর জেনারেল হসপিটাল বলছে আমরা তো কোভিড পেশেন্ট নেই না। এটা কিন্তু আজকের কথা ভাই, আজকের একজন সিনিয়র সাংবাদিককে আমি খুঁজে পাইনি। পরে যেটা পেয়েছি, একজন আমাকে বলেছে, নাইম ভাই আপনি বলছেন একজন সিনিয়র সাংবাদিক, আমি আইনের বা নিয়মের বাইরে গিয়ে তাকে দেখার ব্যবস্থা করব, এক্সরে করানোর ব্যবস্থা করব। তো তার মানে কি, আমরা স্বাস্থ্য ব্যবস্থাটাও কোভিডকে কিভাবে সার্ভ করবে সেটাও কিন্তু সুনিশ্চিত ভাবে দেওয়ার। একই সাথে এটা আমরা সবাই অনেক চর্চা করেছি যে কোভিড এর পাশাপাশি সাধারণ অসুখ বিসুখের চিকিৎসাটাও যেন সুশৃঙ্খল ভাবে সম্পূর্ণ হয়, সেটারও কিন্তু ব্যবস্থা হয়নি। সুতরাং এইগুলিতে আমাদের কৌশল নির্ধারণ এবং মেসেজিং এর ক্ষেত্রে আমাদের মানে আমি বলবো যে নিদারুণ। কিন্তু জনাব নাইমুল ইসলাম, আমরা দেখেছি যে এই যে কোভিড হাসপাতাল ছাড়া অন্য হাসপাতাল তারা যদি চিকিৎসা দিতে অস্বীকৃতি জানায়, সেই ক্ষেত্রে তাদের লাইসেন্স পর্যন্ত বাতিল করা হবে, এরকম আমরা ঘোষণা দেখেছি। তারপরও কি মনে হচ্ছে যে পরিস্থিতি এখনো জটিল? ভাই এত সহজ না, এটা তো বলছে। এখন আমি কি আমার সাংবাদিককে রিফিউজ করার জন্য মামলায় যাব, না আমার সাংবাদিকের জীবন বাঁচাবো? আমাকে বলেন। আমি নাগরিক হিসেবে এই বদ্ধ সমাজে, এই অদ্ভুত অস্বাভাবিক পরিস্থিতিতে আমি কোনটা করব, কার কাছে কমপ্লেন করব? আমরা অনেক সময় সাংবাদিক হিসেবে খবর নেই এইরকম হয়রানি হচ্ছে। আপনি দেখবেন ওই মানে কর্তৃপক্ষীয়রা কি বলে আমরা কোনো অভিযোগ পাইনি। তো অভিযোগ পাইনি বলতে কি, যে তাদের কাছে রিটেন কেউ হয়তো কমপ্লেন করে নাই। আরে ভাই 10টা হাসপাতাল ঘুরে তো একজন মারাই গেল, তো তার আবার এই দরখাস্ত করার সময় কোথায়? এই 10 হাসপাতালে ঘোরার মাঝখানে। এবং আমি যদি দরখাস্তও করি, অভিযোগও করি, এই অভিযোগের ফয়সালা তো হবে আমার পেশেন্টের মৃত্যুর পরে, বেঁচে থাকতে তো হবে না। সো এটা খুবই ফ্রাস্ট্রেটিং। এই জায়গাগুলি আমি মনে করি সমাধান করা যায়, এবং সেই সমাধানটার জন্য যে সুচিন্তিত 4-5 জন মানুষ একসাথে বসে একটা শৃঙ্খলা নিয়ে আসার চেষ্টা করা যায়, এটা করা হচ্ছে না এখনো। এবং আমরা দেখেন কমিউনিকেশন, আমরা এখানে আলোচনা করছি, যে শব্দটা ব্যবহার করছি আমরা সকলে, আক্রান্তের সংখ্যা বাড়ছে। আমরা কিন্তু আবার এই শব্দটাও, দুটো শব্দ আমরা খুব ভুল ভাবে ব্যবহার করছি। আক্রান্ত, আসলে আমরা যে সংখ্যাটা প্রচার করছি বা পাচ্ছি, সেটা হচ্ছে সিস্টেম কর্তৃক শনাক্ত করা, কিন্তু বহু আক্রান্ত হয়তো এই সমাজে হাঁটা চলাফেরা করছে, যাদের কথা আমরা জানি না। সুতরাং আমরা যে আক্রান্ত বলছি, এটা বন্ধ করা উচিত। এটাও মানে এটা কনফিউজিং হয়ে যাচ্ছে। আমাদের আক্রান্ত নিশ্চয়ই এর চাইতে অনেক বেশি, আমাদের শনাক্ত হয়েছে এতজন, এটা গেল একটা। তারপরে আমাদের যে মনে করেন যে এই যে লকডাউন এবং ছুটির যে ব্যাপারগুলিকে আমরা কনফিউজ করছি। আপনি বলছিলেন যে কোথাও কোথাও লকডাউন হয়েছে, সেটা হয়েছে। মনে করেন একটা বিল্ডিং লকডাউন হয়েছে, আমরা শুনেছি, বা একটা গলি লকডাউন করেছে শুনেছি। এরকম আমরা প্রথম শুনেছিলাম একটা উপজেলা লকডাউনের কথা। হ্যাঁ, কিন্তু আমরা জাতীয় পর্যায়ে লকডাউনের কোনো নীতিমালা, লকডাউনের কোনো ঘোষণা শুনি নাই। আমাকে যদি ছুটির ঘোষণা দেওয়া হয়, আমার মধ্যে ছুটির মানসিকতা থাকবে। আর ছোট্ট করে একটু সুপন রায়ের পরবর্তী বিষয়টা বলি, যে আমাদের কি মানুষজনের স্বভাব চরিত্রের মধ্যে কি আছে। আমি বাংলাদেশের মানুষকে আলাদা করে দোষারোপ করব না। এটা কিন্তু নিউ ইয়র্কেও দেখা গেছে, এটা কিন্তু পৃথিবীর অনেক দেশে, আমেরিকার অনেক রাজ্যে মানুষ, গভর্নর যখন বলছে লকডাউন, স্টে এট হোম, তারা তখন আন্দোলনে রাস্তায় নেমেছে যে না, আমাদেরকে ফ্রিডম দাও। ট্রাম্পও সেখানে সমর্থন দিয়েছে। তো পৃথিবীর দেশে দেশে কিছু মানুষ থাকে যারা হয়তো একটা সুশৃঙ্খল জীবনে সাময়িক ভাবেও স্বস্তি বোধ করে না। এই সমাজ, এইরকম কিছু মানুষ আমাদের সমাজেও আছে। আমার মনে হয় এটা, তবে বাকিটা সমাজ বিজ্ঞানীরা নিশ্চয়ই ভবিষ্যতে দেখবেন। জনাব গোলাম মুর্তজা, আমার কথা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জনাব নাইমুল ইসলাম তার অভিজ্ঞতার কথাই বলছিলেন, বিশেষ করে এই যে রোগীরা বা সাধারণ রোগীরা বা নন কোভিড হাসপাতালের যে চিকিৎসা সেবা পাওয়া নিয়ে নাগরিকদের যে উদ্বেগ, যে উৎকণ্ঠা, যে অভিজ্ঞতা, জনাব নাইমুল ইসলাম নিজেও তার অভিজ্ঞতা বর্ণনা করছিলেন। এই ব্যাপারটা একটু তুলে আনবেন।
এই অভিজ্ঞতা নাইমুল ইসলাম খান, আমাদের নাইম ভাই যে কথাগুলো বলেছেন তার চেয়ে আমি কমপক্ষে 25টি ঘটনা আমি আমার নিজের বলতে পারবো যে মানুষের দুর্ভোগের কথা। একই রকম ভাবে নাইম ভাইও বলতে পারবেন, আমি সেই ঘটনার দিকে যাচ্ছি না। আমি শুরুতে যেটা বলছিলাম যে সরকারের যে সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্ত একই সঙ্গে কয়েক রকমের সিদ্ধান্ত আসছে, মানুষ ঠিক বুঝতে পারছে না যে এটা কোনটা সরকারের সিদ্ধান্ত, কোনটা আমি মানবো। আপনি দেখেন শুরু থেকে সরকারি মেডিকেল, সরকারের যে স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং এর বাইরে যে বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা বা বেসরকারি চিকিৎসা, শুরুর থেকেই কোনো দুটির মধ্যে কোনো সমন্বয় করা হলো না। যখন একটি প্রণোদনার ঘোষণা দেওয়া হলো তখন বেসরকারি মেডিকেলকে, বেসরকারি চিকিৎসকদের সম্পূর্ণ তার বাইরে রাখা হলো, 1 নম্বর। 2 নম্বর, দেখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনি যে ঘোষণাটির কথা বললেন যে লাইসেন্স বাতিল করা হবে, কি মজার ঘটনাটি লক্ষ্য করেন আপনি। 4টি ঢাকার বা বাংলাদেশের 4টি বেসরকারি হাসপাতাল ছাড়া আর কোনো হাসপাতালের কোভিড-19 শনাক্ত করার বা পরীক্ষা করার অনুমোদন নেই। অনেকেরই সক্ষমতা নেই, যাদের সক্ষমতা আছে তাদের অনুমোদন নেই। প্রশ্ন হচ্ছে, একজন রোগী যখন যাচ্ছে একটি বেসরকারি হাসপাতালে, সেই হাসপাতাল পরীক্ষা করতে পারবে না যে সে কি কোভিড-19 পজিটিভ পেশেন্ট কি না। আবার সে যদি সেই রোগীকে হাসপাতালে না নেয় তাহলে আপনি তার জন্য শাস্তি করছেন, অথচ তার পরীক্ষার অনুমতি দেন নাই। কি পরিমাণ স্ববিরোধী একটি সিদ্ধান্ত। বাংলাদেশের বেসরকারি খাতের যে স্বাস্থ্য ব্যবস্থাপনা বা চিকিৎসা ব্যবস্থাপনা, পুরো বিষয়টিকে শুরু থেকেই ইগনোর করা হয়েছে। অর্থাৎ আমার যে টোটাল সক্ষমতা, এটা তো একটা যুদ্ধ, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এটা তো একটা যুদ্ধ করোনার বিরুদ্ধে। তো সেই যুদ্ধে তো একটা সম্মিলিত ভাবে মোকাবেলা করা দরকার ছিল, আপনি সেটি করেননি, এটি গেল একটা দিক। সুতরাং সরকারি ওই স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে ঘোষণা, সেই ঘোষণাটি খুবই হাস্যকর ঘোষণা, এর কোনো কার্যকারিতা নেই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আপনি বলছেন যে লকডাউন কোথাও কোথাও হচ্ছে, করোনা ভাইরাস মোকাবেলা হচ্ছে এমন একটি বিষয়, আপনাকে করোনা ভাইরাসের আগে আগে চলতে হবে। আমরা চলছি করোনা ভাইরাসের পেছনে পেছনে। আমরা একটি জায়গাতে শনাক্ত বা আক্রান্ত দেখছি বা ধরা পড়ছে, তারপরে একটি ভবন, তারপরে একটি বাজার, তারপরে একটি এলাকা অথবা একটি ভবন অথবা একটি জেলা লকডাউন করছি। এটি হচ্ছে করোনা ভাইরাসের পেছনে দৌড়ানো। আমরা করোনা ভাইরাসের আগে যেতে পারছি না, এটি আমাদের আরেকটা দুর্বলতা। আরেকটি বিষয় হচ্ছে, এই যে আপনারা বারবার যেটা বলছেন যে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, কোট আনকোট স্বাস্থ্যবিধি, বাংলাদেশের কোন জায়গাটা, আপনি আমাকে একটা জায়গা দেখান যে কোন জায়গাটিতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। আমি আজকে বা গতকালকেও দেখেছি একজন মন্ত্রী কথা বলছেন, তার চারপাশ দিয়ে লোকজন ভর্তি, সেখানে কোথাও কোনো সামাজিক যে দূরত্ব রাখার কথা সেই দূরত্ব রাখা হচ্ছে না। আপনি একটি শপিং সেন্টার খুলে দিবেন আর সেখানে বলবেন যে স্বাস্থ্যবিধি, স্বাস্থ্যবিধি মানে কি? তার মানে দোকানে সেলসম্যানের প্রপার পিপি থাকতে হবে। আপনি পুলিশকে পিপি দিতে পারেন নাই, আপনি ডাক্তারকে পিপি দিতে পারেন নাই, আপনি নিরাপত্তা রক্ষার দায়িত্বে যারা আছে তাদেরকে পিপি দিতে পারেন নাই। এখন দোকানের সেলসম্যানকে কি আপনি পিপি দিবেন? যিনি শপিং সেন্টারে যাচ্ছেন তাকে আপনি পিপি দিবেন? তো এই যে স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা, স্বাস্থ্যবিধি মেনে পোশাক কারখানা খোলা, এটি তো একটা অ্যাবসার্ড ব্যাপার। তারপরের প্রশ্ন হচ্ছে, আমার সক্ষমতা আছে কি নাই। আমরা লকডাউন বা সবকিছু বন্ধ রাখতে পারি কি পারি না? নিশ্চয়ই আমরা 2 মাস 3 মাস 4 মাস তা পারি না, কিন্তু কত দিনের জন্য পারি? আমার কাছে কি সেই পরিকল্পনা আছে? আমি কি জানি যে আমাকে এতদিন লকডাউনে থাকতে হবে? ওই শুরুতে যেটা বলেছিলাম, গরিব মানুষকে ঘরে রাখার জন্য যে খাওয়াতে হবে, এটা নিয়ে তো প্রশ্ন আছে। বিশেষজ্ঞরা বা এখন পর্যন্ত যত রিপোর্ট বলছে তাতে করে তো অনেকে ধরেও নিচ্ছে যে করোনার যে পরিস্থিতি, যে সংকটকাল, সেটা সহসা সমাধান হওয়ার কথাও না। এখান থেকে আসলে বের হওয়ার পরামর্শ কি বা সমাধান কি, একটু আপনাদের কাছ থেকে জানতে চাইবো। একটা ছোট বিরতি সময় হচ্ছে, একটু বিরতি নিয়ে আসি। সিএসআর মুক্তবাকে একটা ছোট বিরতির সময় হয়েছে, সাথে থাকবেন, একটু পর ফিরবো। স্বাগত আরো একবার, সিএসআর মুক্তবাক দেখছেন। আলোচনায় ছিলাম, আরো একবার ফেরত যেতে চাই জনাব গোলাম মুর্তজার সাথে আলোচনায় ছিলাম বিরতির আগে। জনাব গোলাম মুর্তজা, যে বিষয়টি আপনার কাছ থেকে জানতে চেয়েছিলাম এবং আরো বাকি দুজন বক্তার কাছে যেতে চাই, যে বিষয়টা বিশেষ করে সামনে যেহেতু ঈদ, এবং ঈদকে কেন্দ্র করে দেখেছি যে সৌদি আরব শুধুমাত্র ঈদে মানুষের চলাচল নিয়ন্ত্রণের জন্য আলাদা করে কারফিউয়ের মতো ঘোষণা দিয়েছে। সেই ক্ষেত্রে পরামর্শের জায়গায় যদি আসি, তাহলে কি কি পরামর্শ থাকবে আপনার? জি, আমি ঈদের জায়গায় আসার আগে শেষ করে নেই যে সক্ষমতার কথা বলছিলাম, যে আমাদের সেই সক্ষমতা আছে কি নাই। নিঃসন্দেহে আমাদের সক্ষমতায় সীমাবদ্ধতা আছে, কিন্তু এটা আবার সঠিক নয় যে যেহেতু বাংলাদেশ এই মুহূর্তে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গাতে আছে এবং সামনের 2 থেকে 3 সপ্তাহ সময় সবচেয়ে ঝুঁকিপূর্ণ, বাংলাদেশের অর্থনীতি আগামী 3 সপ্তাহ ঝুঁকি নিতে পারবে না। আগামী 3 সপ্তাহ
লকডাউন বা ছুটির মেয়াদ বৃদ্ধি করে কঠিন অবস্থায় যেতে পারবে না, আমি মনে করি না সেটা। এখানে আন্তরিকতা এবং সিদ্ধান্তের একটি ব্যাপার, সেই জায়গাটিতে দুর্বলতা আছে। আরেকটি কথা এখানে আলোচনায় এসেছে, সেটি হচ্ছে মানুষ এমন কেন, মানুষ রাস্তায় বের হয়ে যাচ্ছে কেন। দেখেন, পৃথিবীর সব দেশের মানুষ রাস্তায় বের হয়ে গেছে, কেউ আইন মানে নাই। পৃথিবীতে এমন কোন দেশের মানুষ নাই যে দেশের মানুষ বাধ্য না করলে আইন মানে। সরকার থাকেই কঠিনভাবে আইন প্রয়োগ করার জন্য, মানুষকে বাধ্য করার জন্য কোন কোন ক্ষেত্রে। এই ক্ষেত্রে সরকারের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন না করে যদি আমরা বলি যে মানুষ এটা শুনলো না, মানুষ রাস্তায় বের হয়ে গেল, মানুষ সচেতন নয়, এটি হচ্ছে দায় এড়ানোর একটি কথা। সুতরাং এই কথাগুলো বলার কোনো অর্থ হয় না। সামনে ঈদ, ঈদে করণীয় কি? ঈদকে আলাদা করে নয়, এই মুহূর্তে আমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার যে আমাদের অর্থনীতির সক্ষমতা অনুযায়ী আমাদের আগামী 2 থেকে 3 সপ্তাহ অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যবেক্ষণে রাখা দরকার। মানুষকে ঘরে থাকা দরকার, গরিব মানুষকে খাওয়ানো দরকার। যে মধ্যবিত্ত বা যে উচ্চবিত্ত ঈদ নিয়ে হইচই করছে, সেই মধ্যবিত্ত বা উচ্চবিত্তদের ভাবনায় এটা আসা দরকার যে একটি ঈদ, এবারের ঈদ একটা মহামারীর মধ্যে হতে যাচ্ছে, সেই ঈদ উৎসবের নয়। আপনি উৎসব আমরা আয়োজনের শেষ দিকে, তো আমাদের সময় স্বল্পতা রয়েছে। গোলাম মুর্তজা, আমরা একটু বাকিদের কাছ থেকে শুনে আসি। জনাব সুপন রায়, আমরা নিম্নবিত্তের কথা বলছিলেন জনাব গোলাম মুর্তজা, সে সাথে নিম্ন মধ্যবিত্তর ব্যাপারটাও ভাবিয়ে তোলে। আমরা এটাও তো দেখেছি যে সরকারের তরফ থেকে নগদ অর্থ সহায়তার ঘোষণা এসেছে। সবকিছু মিলিয়ে সামনে ঈদ এবং আগামী 2-3 সপ্তাহের যে কঠিন সময়, হয় কি আমরা যদি পজিটিভ দিকটা দেখলেও আমরা ইগনোর করে যাই। এই একটা কথা গোলাম মুর্তজার সাথে আমি একমত যে সরকারের ভেতরে যে ডিসিশনের ব্যাপারটা হয়, আপনি এনফোর্স করবেন নাহলে ইগনোর করবেন। আমরা দুটোটার মাঝামাঝি কোনোটাই ছিলাম না, এটা সত্যি। কিন্তু সরকার যে চেষ্টা করছে না, এটা যদি আপনি রাতবারও না বলে, এটা কিন্তু অন্যায় হবে। আপনি দেখেন আগামী দিনই আমরা যতখানি জানি ত্রাণ মন্ত্রণালয়ের সূত্রে যে আগামী দিন 50 লাখ মানুষকে 1 কোটির ভিতর থেকে আলাদা করা হয়েছে, তাদেরকে নগদ, বিকাশ এবং আর্থিক সহায়তা দেওয়ার কথা। তার মধ্যে 10 লাখ মানুষকে নগদ অর্থ সহায়তা দেওয়া হবে। হতে পারে সংখ্যা কম, কিন্তু দিচ্ছে তো, এটা আমরা অ্যাপ্রিশিয়েট অন্তত করি। আর সেকেন্ড থিং হলো, যে মানুষগুলোকে আমরা ঘরে রাখতে পারিনি, যে কোনো কারণে তাদের বাস্তবতার কারণে তারা রাস্তায় বেরিয়েছে, সেই মানুষগুলোকে যদি ঘরে আমরা বাধ্য করতে হয়, আপনাকে কোনো না কোনো ভাবে তাদের খাবার দিতে হবে। সেটা কিভাবে সম্ভব? আমার মনে হয় সরকারে অবসরে গেছেন এমন বেশ কয়েকজন আমলা আছে দক্ষ, তাদেরকে আমার মনে হয় কোনোভাবে কাজে লাগানো যায় কিনা। কারণ সিদ্ধান্ত গ্রহণের জায়গাগুলোতে, আমি পেশাগত জায়গা থেকে বলছি রিপোর্টার হিসেবে, আমাদের অনেক দুর্বলতা আছে। আমরা যদি একটা সিদ্ধান্ত হয়ে যায় নিজের থেকে, যে বুঝিয়ে উপরের পর্যায়ে বুঝায় কনভিন্স করবে, এই জায়গাটাতে একটা ঘাটতি আমি দেখতে পাচ্ছি। অনেক ভালো ভালো অফিসার আছেন যারা কেন্দ্রে একটু ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরকে কাজে লাগানো যায় কিনা আমার মনে হয় এটা ভাবা যেতে পারে। আর ঈদের সে সময়টা, সেটা সত্যি যে এখন তো আসলে উৎসবের সময় না, আমাদের মনে হয় একটু আমরা সবাই সংযত থাকি এবং এই সময়টাকে অত্যন্ত কঠিন ভাবে ইনফোর্স অন্তত করি, যাতে আমরা এই সময়টা আর আমাদের মিউটিং যেন আর না হয়, এবং যত বেশি সম্ভব টেস্ট, এটা শুরু থেকেই বলে আসছিল, টেস্ট দেরিতে হলো হচ্ছে, সেটাকে আরো বেশি কি করে ত্বরান্বিত করা যায়। আমি জানি না আমাদের জাফরুল্লাহ ভাইয়ের যে পরীক্ষাটা কোন পর্যায়ে আছে, ট্রায়াল তো শেষ হওয়ার কথা, সেটাকে দ্রুততার সঙ্গে কার্যকর করা যায় কিনা, এই বিকল্পগুলো মাথায় নিয়ে আগানো আমার মনে হয় এই মুহূর্তে খুব জরুরি হয়ে পড়েছে। অনেক ধন্যবাদ। জনাব নাইমুল ইসলাম খান, পরামর্শের জায়গায় আসতে চাচ্ছিলাম, কি যোগ করবেন? জি, আমি একেবারে পরামর্শের জায়গায় আসবো। আমি সুপন ভাইয়ের সাথে আমাদের সরকার, আমাদের দেশের সীমিত আমার কথা দিয়ে সেটা বোঝা যায় না যে সরকার কিছুই করছে না। নিঃসন্দেহে সরকার কিছু করছে, কিন্তু আমরা যে জায়গাতে দুর্বলতা সেই প্রসঙ্গগুলো বলছি। সরকার কিছু করছে না, এই কথা আমি একবারও বলি না। জি জি, আমরা পরামর্শের জায়গায় দেখি। হ্যাঁ, সরকারের পরেও আমার পরামর্শটা হচ্ছে যে অন্তত আগামী অলরেডি কিন্তু 30 বাড়ানোই হয়েছে, তো আরেকটু বাড়িয়ে 4-7-8 আমি আন্তর্জাতিক মিডিয়ার কি বলবো, খুব আন্তরিকভাবে বিজ্ঞানীদের কথা এবং ছাত্রের কথা শুনি। সেখান থেকে আমার ধারণা হয়েছে যে আমরা এখন রাস্তায় যেভাবে মানুষ হয়েছে, তাদেরকে আবার ঘরে ফিরাতে হবে, স্টেট বাধ্য করতে হবে। মিনিমাম যে ইন্ডাস্ট্রিগুলি চালু করা হয়েছে সেগুলি একইভাবে চলতে থাকুক, তাদেরকে আবার ডিসপ্লেসমেন্ট না করা, নড়াচড়া না করা, তাদের জন্য পরীক্ষা নিরীক্ষা এবং কোভিড চিকিৎসা সহ অন্যান্য চিকিৎসার ব্যবস্থা করা।
এই 28 দিনের মধ্যে আমাদেরকে যেটা তৈরি করতে হবে যে 28 দিন পর পরবর্তী কিভাবে ওপেনিং গুলি হবে। 28 দিনের মধ্যে প্রস্তুতি, একদিকে হাসপাতাল বেডও বাড়াতে হবে, হাসপাতালের অন্যান্য সুযোগ সুবিধাও বাড়বে, এক নতুন চিকিৎসক এসছে, নার্স এসছে, আগামী 28 দিনের মধ্যে তারা ব্যাপক সংখ্যক হাসপাতালকে সক্রিয় বা রেডি করে ফেলতে পারবে। তা আমার মনে হয় 28 দিন হবে আমাদের পরবর্তী যে ওপেনিং। এই কথাটা শুধু সাবধানতার জন্য বলি, যখনই আমরা ওপেনিং করি তখনই কিন্তু আবার একটা সার্জ হবে, মানে আবার কিছু সংক্রমণ হবে। কিন্তু এই 28 দিন পরে যখন আমি বলবো যে সবকিছু দেখে শুনে ভালো করে তারপর ধীরে ধীরে ধাপে ধাপে আমরা ওপেন করতে থাকবো। কিন্তু যেহেতু আমাদের পাশাপাশি প্রস্তুতিও চলতে থাকবে, চিকিৎসা ব্যবস্থা সহ অন্যান্য হাসপাতাল বেড সহ অন্যান্য, তখন কারো কারো বাড়লেও কিছুটা বাড়লেও সেটা নিয়ন্ত্রণের বাইরে যাবে না। বিদেশেও দেখছি যে সংক্রমণের ব্যাপারে বলে যে বিলো 1% লেভেলে যদি সংক্রমণটা হয়, মানে একজন রোগী মাত্র একজনকে সংক্রমিত করে এর নিশ্চিত রাখা যায়, সেই সংক্রমণটা হবে নিয়ন্ত্রণ। আমাদেরকে সেই হিসাবের জায়গাটায় যেতে হবে। 28 দিন যদি আমরা বন্ধ রাখতে পারি, বন্ধ রাখা বলতে আমি এখন রাস্তাঘাটে আপনারা দেখেন, আমরা যতই বলি ইকোনমির প্রয়োজনে বাইরেই বহু লোক রাস্তাঘাটে বেরোচ্ছে, রাস্তাঘাট না নানান জায়গায় বেড়ানো, আন্তর্জেলা সফর সব চলছে। এগুলি কোনো মেজরিটির ক্ষেত্রে কোনো জরুরি প্রয়োজন নাই, এগুলি স্ট্রিক্টলি দমন করতে হবে। কিন্তু এখন যেটা আমি মনে করি আমরা যদি কোরবানিটা মোটামুটি ভাবে করতে চাই, তাহলে আমাদেরকে কোরবানি করতে হবে এই রোজার ঈদ। জনাব নাঈমুল ইসলাম, অনেক ধন্যবাদ। আমরা আয়োজনে একদম শেষ দিকে, জনাব গোলাম মুর্তজা কিছু যোগ করবেন কিনা? 30 সেকেন্ডের মতো সময় আছে হাতে নিয়েছি আমরা, যদি কিছু যোগ করতে চান। একটাই বলতে চাই যে আমরা সরকারের কাছ থেকে একটা সমন্বিত সিদ্ধান্ত প্রত্যাশা করি, যে সরকারের সিদ্ধান্ত নিয়ে যেন জনমনে প্রশ্ন তৈরি না হয় যে আমি কোনটা করব। একক সিদ্ধান্ত এবং বিজ্ঞান ভিত্তিক সিদ্ধান্ত এবং পরীক্ষার সংখ্যা বাড়ানো দরকার। অনেক অনেক ধন্যবাদ। সুপন রায়, কেন্দ্র যে খুব সংক্ষেপে কিছু যোগ করবেন কিনা? যেটা হলো যে সরকার তার যে শক্তির জায়গাগুলোকে আমার মনে হয় এখন খুব ভালো করে আইডেন্টিফাই করা দরকার। যারা অযোগ্য, আমি ভালোভাবেই বলি, যারা অযোগ্য তাদেরকে সরিয়ে দিয়ে যারা যোগ্য লোক আছে তারা কিন্তু আছে, তাদেরকে একটু খুঁজে নিলে হয়। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আজকের মতো সময় স্বল্পতার কারণে এখানে শেষ করতে হচ্ছে। সিএসআরএম মুক্তবাগ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। 3 জন বিজ্ঞ অতিথি, 3 জনকে অসংখ্য ধন্যবাদ এই সময় আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক সবাইকে আরেকবার ধন্যবাদ দিব আমাদের সাথে থাকার জন্য পুরোটা আয়োজনে। সবাই সচেতন থাকবেন, সবাই সাবধানে থাকবেন, আশা করি। সাথে থাকার জন্য ধন্যবাদ।